এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে। আন্তর্জাতিক অঙ্গনের তাজা খবর। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না বিশ্ব নেতারা। এদিকে একেই বলে ফাইনাল খেলা। ইরানের হামলা বড় ক্ষতি ইসরায়েলের। এরপর জানিয়ে দেব ইরান ইস্যুতে দ্বন্দ্ব বেড়েই চলেছে চীন যুক্তরাষ্ট্রের। ইরানকে ঘিরে নতুন এক সংঘাত। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক অঙ্গনের তাজা খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞাকে বড় আঙুল দেখিয়ে একের পর এক দাপিয়ে বেড়াচ্ছে কালো তালিকাভুক্ত জাহাজ। ডোনাল্ড ট্রাম্পের একছত্র ক্ষমতার দাপট কি তবে ম্লান হয়ে আসছে? মার্কিন নিষেধাজ্ঞা যা একসময় বৈশ্বিক অর্থনীতির অমোঘ হাতিয়ার ছিল, তা এখন ভূরাজনৈতিক স্বার্থের চোরাবালিতে মুখ থুবড়ে পড়ার বক্রম। সম্প্রতি আন্তর্জাতিক শিপিং ডেটা এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ক্রুড ক্যারিয়ার অবলীলায় হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, একই পথে দেখা গেছে আরও একটি বিতর্কিত ট্যাঙ্কার, যা এর আগেও একাধিকবার ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেছে। প্রশ্ন উঠছে, মার্কিন নিষেধাজ্ঞা কি তবে কেবলই কাগজে বাগ? স্যাটেলাইট বিশ্লেষণকারী সংস্থাগুলো বলছে এই জাহাজগুলোর গতিবিধি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং প্রকাশ্য, যা সরাসরি ট্রাম্প প্রশাসনের কথিত ম্যাক্সিমাম প্রেশারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজ চলাচলের ঘটনা একটি বৃহত্তর বাস্তবতাকে সামনে নিয়ে আসছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নিষেধাজ্ঞা যতই কঠোর হোক, বিকল্প নেটওয়ার্ক, প্রক্সি শিপিং ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্যিক জোটগুলো সেই নিষেধাজ্ঞাকে কার্যত পাশ কাটানোর পথ তৈরি করছে। বিশেষ করে ইরান ঘনিষ্ঠ বাণিজ্যিক নেটওয়ার্ক এবং চীনের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের জাহাজ ও কোম্পানিগুলোর সম্পৃক্ততা এই প্রবণতাকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ইরানের জলসীমা ও বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপের ঘোষণা এবং পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নজরদারি, সব মিলিয়ে এটি একটি উচ্চমাত্রার চাপ প্রয়োগ কৌশল হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের দাবি অনুযায়ী কিছু জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং নাবিকদের সতর্ক বার্তা পাঠানো হয়েছে। মানবিক সহায়তা বহনকারী জাহাজকে অবরোধের বাইরে রাখা হলেও বাণিজ্যিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবু বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলো বিভিন্ন পতাকা, মালিকানা কাঠামো ও পরিচালন সংস্থার জটিল জাল ব্যবহার করে আন্তর্জাতিক জলপথে চলাচল অব্যাহত রাখছে। শিপ টু শিপ ট্রান্সফার, নো ফ্ল্যাগিং, গুয়া রেজিস্ট্রেশন এবং ট্রান্সপন্ডার বন্ধ করে চলাচলের মতো কৌশল এখন এই ছায়া বাণিজ্যের অংশ হয়ে উঠেছে। ফলে একটি নিষেধাজ্ঞা কার্যকর করার পরও সেটি বাস্তবে কতটা নিয়ন্ত্রণে আনতে পারছে তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বিশেষভাবে হরমুজ প্রণালী এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এই পথেই যখন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার নির্বিঘ্নে চলাচল করে, তখন তা কেবল কূটনৈতিক বার্তাই নয়, বরং শক্তির ভারসাম্যের প্রতি চ্যালেঞ্জ হিসেবেও দেখা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সীমিত করা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় চাপ তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিকল্প ক্রেতা, বিশেষ করে এশিয়ার কিছু বড় অর্থনীতির দেশ, এই বাণিজ্যকে পরোক্ষভাবে টিকিয়ে রাখছে। এই পুরো পরিস্থিতি একটি কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসছে। আধুনিক বিশ্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যতই শক্তিশালী হোক, তা সম্পূর্ণভাবে কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে উঠছে, যদি না বৈশ্বিক সমন্বিত চাপ থাকে। একক কোনো শক্তির সিদ্ধান্ত অনেক সময় বিকল্প বাণিজ্যিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে পড়ে দুর্বল হয়ে যায়। তেহরানের সময় রাত 11:47। আলবুর্জ পর্বতের পাদদেশে নয়, সেই জায়গা এখন আর নিরাপদ নয়। মোস্তফা খামেনি অনেক আগেই সেখান থেকে চলে গেছেন। তিনি এখন কোথায় কেউ জানে না। শুধু এতটুকু জানা যায়, তিনি ইরানের ভূখণ্ডেই আছেন, কোনো ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে, কোনো গুপ্ত স্থাপনায় যেখানে পৌঁছনোর ক্ষমতা নেই মোসাদের, নেই সেন্টকমের, নেই কোনো গোয়েন্দা সংস্থার। সেখানে তিনি বসে আছেন পর্দার আড়ালে, ক্যামেরার বাইরে, ইতিহাসের এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে। ওয়াশিংটনের সময় বিকেল 4টে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বসে আছেন। তার সামনে সামরিক উপদেষ্টাদের রিপোর্ট, সবকটিতেই একই বার্তা: স্যার, আমাদের আর মিসাইল নেই, ঘাঁটি ধ্বংস, মিত্ররা পাশে নেই, ইউরোপ সংকটে, ইরানকে থামানো সম্ভব নয়। ট্রাম্প নীরব।
এই নীরবতাকে সাংবাদিক জেমস বেজ ভীতিকর নীরবতা বলেছেন। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনি। এই নীরবতার অর্থ কি? আত্মসমর্পণ নাকি নতুন যুদ্ধের প্রস্তুতি? ইসলামাবাদের সময় রাত 12টা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনি বসে আছেন। তিনি জানেন এই মুহূর্তে তার হাতে বিশ্বের সবচেয়ে ভারী দায়িত্ব। তিনি দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, কারণ ইরান 10 দফার বাইরে 1 ইঞ্চিও পেছায়নি, আর যুক্তরাষ্ট্র 1 দফার বাইরে কিছুই মেনে নেয়নি। এই নীরবতার শেষ প্রহর। কে জিতছে, কে হারছে? উত্তর খুঁজতে গেলে দেখতে হবে হরমুজের দিকে। হরমুজ প্রণালীর পানি আজ স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। যে প্রণালীতে একসময় যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর তাণ্ডব চালাত, আজ সেই প্রণালীতেই ইরানের নৌবহর বোট ভাসে, আর প্রতিটি বোটের গায়ে লেখা ইরান জিন্দাবাদ। যুক্তরাষ্ট্রের 2 ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন ও ইউএসএস মাইকেল মার্ফি হরমুজে ঢোকার চেষ্টা করেছিল। ইরানের নৌবাহিনী তাদের ধাওয়া করেছিল, তারা ঢুকতে পারেনি, সরে গিয়েছিল লেজ ঘুটিয়ে। বিশ্ব দেখল হরমুজ এখন ইরানের, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও সেখানে ঢুকতে পারে না। এটি ইরানের জয়ের প্রতীক, এটি ইরানের প্রতিরোধের ফসল। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি, ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা শেষ করতে পারেনি, ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি। বরং ইরান যুদ্ধের ময়দানে যা পায়নি, কূটনৈতিক টেবিলে সেটা পেতে বসেছিল। যুক্তরাষ্ট্র তা মানেনি, তাই হরমুজের নতুন নিয়ম কার্যকর আছে। ইরান এখন হরমুজের টাইট কন্ট্রোল বজায় রেখেছে। প্রতিদিন মাত্র 15টি জাহাজ চলাচল করতে পারবে। প্রতিটি জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে। প্রতিটি জাহাজকে $20 লাখ টোল দিতে হবে। ইরান নির্ধারণ করবে কোন দেশের জাহাজ যাবে, কোন দেশের জাহাজ যাবে না। এটি ইরানের যুদ্ধকালীন দর কষাকষির সবচেয়ে বড় অস্ত্র, আর এই অস্ত্রের নাম হরমুজ। যুদ্ধবিরতির পর ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি এক ভাষণে বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা সেই যুদ্ধের ময়দানে এমনভাবে দাঁড়াব যার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। ভাষণটি ছিল ইস্পাত কঠিন। তিনি আরও বলেন, আমরা হরমুজের চাবি কাউকে দেব না, আমাদের রক্তের বিনিময়ে এই চাবি পাওয়া। আর জাহাজ আসছে না, কাল আসবে না, পরশু আসবে না, কিন্তু ইরান আসবে, ইরান থাকবে, ইরান জিতবে। এই ভাষণের পর ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে আসে, তাদের হাতে ইরানের পতাকা। তারা চিৎকার করে, ইরান জিন্দাবাদ, মোস্তফা জিন্দাবাদ। তারা কাঁদছে, সেই কান্না দুর্বলতার নয়, গৌরবের, কারণ তারা জানে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তাদের মাথা নত করাতে পারেনি। বাধ্য হয়ে যুদ্ধবিরতি করেছে, ইরানের শর্ত মেনে নিয়েছে, হরমুজ ছেড়ে দিয়েছে। একজন বৃদ্ধা তেহরানের রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি 1979 সালের বিপ্লব দেখেছি, আমি ইরান ইরাক যুদ্ধ দেখেছি, আমি আজ দেখছি আমাদের ছেলেরা বিশ্বের বুকে ইরানের পতাকা উড়িয়েছে। জাহাজ আসুক বা না আসুক, এই পতাকা কখনো নামবে না। এই গল্পগুলো ইরানের প্রতিটি ঘরে ঘরে। হরমুজ ফাঁকা, কিন্তু ইরানের হৃদয়ে ভরা, ভরা গর্বে, ভরা অহংকারে, ভরা বিজয়ের মদিরায়। ট্রাম্প এখন এক কঠিন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। একদিকে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইরানকে শায়েস্তা করা, অন্যদিকে বাস্তবতা বলছে ইরানকে শায়েস্তা করা সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে গেলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে। আলোচনা ব্যর্থ হয়েছে, হরমুজে যুদ্ধজাহাজ পাঠিয়েও লাভ হয়নি। ইউরোপের জ্বালানি সংকটের ঘড়ি টিকটিক করছে। ট্রাম্পের এই নীরবতা কৌশলগত। তিনি চান ইরান যেন নিজ থেকে আলোচনার টেবিলে ফিরে আসে, কিন্তু ইরান মানছে না। ইরান জানিয়ে দিয়েছে 10 দফা মানলে আলোচনা, না মানলে যুদ্ধ। ট্রাম্পের কাছে এখন হামলার সামর্থ্য নেই। মিসাইল ফুরিয়ে আসছে, ঘাঁটি ধ্বংস, মিত্ররা পাশে নেই, ইউরোপ সংকটে, চীন ও রাশিয়া ইরানের পক্ষে। তাই ট্রাম্প হয়তো জোর করে হরমুজ খোলার চেষ্টা ছেড়ে দেবেন, কিন্তু সরাসরি বলতে পারবেন না, কারণ তা হবে পরাজয়ের স্বীকারোক্তি। তাই তিনি নীরব, অপেক্ষা করছেন, দেখছেন পরিস্থিতি কোথায় যায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সামনে এখন 3টি পথ খোলা। প্রথম পথ ইরানের 10 দফা মেনে নেওয়া, যা হবে আত্মসমর্পণের শামিল। দ্বিতীয় পথ আবার যুদ্ধ শুরু করা, যা হবে আত্মহত্যার শামিল। তৃতীয় পথ নীরব থাকা, কিছু না করা, সময় নষ্ট করা। ট্রাম্প তৃতীয় পথ বেছে নিয়েছেন, কিন্তু সময় তো আর থামে না। ইউরোপের 21 দিনের ঘড়ি টিকটিক করছে। ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল শেষ হয়ে আসছে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ সতর্ক করেছে, আগামী 3 সপ্তাহের মধ্যে হরমুজ না খুললে ইউরোপের আকাশপথ স্তব্ধ হয়ে যাবে। বিমান উঠতে পারবে না, কার্গো থেমে যাবে, পর্যটন শিল্প ধসে পড়বে, ইউরোপের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। এই ডেডলাইন ট্রাম্পের জন্য বড় চাপ, কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র।
ইউরোপের অর্থনৈতিক সংকট মানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট। ট্রাম্প কি এই সংকট মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন, নাকি তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবেন? একজন ইউরোপীয় দূতাবাস বলেছেন, ট্রাম্প যদি আগামী কয়েকদিনের মধ্যে হরমুজ খোলার ব্যবস্থা না করেন, তাহলে ইউরোপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান নেবে। ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকবে না। এটি ট্রাম্পের জন্য বড় ধাক্কা। তিনি যদি ইউরোপকে হারান, তাহলে তিনি বিশ্বকে হারাবেন। আর যদি ইরানের কাছে হার মানেন, তাহলে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ হারাবেন। ট্রাম্প এখন কোন পথে হাঁটবেন কেউ জানে না। আজ রাত তেহরানের সময় রাত 11:59। মোস্তফা খামেনি জানালার পাশে দাঁড়িয়ে। তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তার চোখে পানি নেই, আছে আগুন, আছে গর্ব, আছে তৃপ্তি। তিনি হাসছেন। তার পিতার রক্তের শপথ পূর্ণ হয়েছে। ইরানের পতাকা আজ হরমুজের প্রতিটি ঢেউয়ে প্রতিফলিত হয়, আর সেই পতাকা কখনো নামবে না। ওয়াশিংটনে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খুলেছেন। একটি পোস্ট লিখেছেন, তারপর মুছে ফেলেছেন, আবার লিখেছেন, আবার মুছে ফেলেছেন। তিনি কি বলবেন? আমরা জিতছি সেটা তো মিথ্যা, আমরা হারছি সেটা তো তিনি স্বীকার করতে পারেন না। তাই তিনি নীরব। সেই নীরবতা যা ভাঙছে না, ভাঙবে কবে? হয়তো আগামীকাল, হয়তো পরশু, হয়তো কখনো না। কিন্তু ইরান অপেক্ষা করছে না। ইরান কাজ করছে। ইরান হরমুজের টোল আদায় করছে। ইরান ইউরোপের বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে না। ইরান বন্ধ করছে না, ট্রাম্পের জিত বন্ধ করছে। ইরান শুধু দাঁড়িয়ে আছে। ইরানকে ঘিরে নতুন এক সংঘাত। তবে এবার ময়দান মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মুখোমুখি দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীন, আর মাঝখানে ইরান। এই দ্বন্দ্ব কতদূর গড়াবে? সবকিছু শুরু দুটি চীনা ব্যাংককে ঘিরে। যুক্তরাষ্ট্র সরাসরি চিঠি পাঠিয়ে জানিয়েছে, যদি প্রমাণ পাওয়া যায় যে এই ব্যাংকগুলোর মাধ্যমে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন চলছে, তাহলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছ থেকে। তার ভাষায়, প্রয়োজনে সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে ওয়াশিংটন প্রস্তুত। কিন্তু এখানেই পাল্টা জবাব দেয় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো একফাঁকি নিষেধাজ্ঞা তারা মানবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অজুহাতে চাপ সৃষ্টি করতে চায়, তাহলে চীন দাঁতভাঙা জবাব দেবে। আর তার এই মন্তব্যেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। এই দ্বন্দ্বের পেছনে রয়েছে আরও বড় একটি অর্থনৈতিক বাস্তবতা। একসময় চীন ইরানের 90% বেশি তেল কিনত, যা তাদের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু এখন হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং মার্কিন অবরোধের কারণে সেই প্রবাহ হুমকির মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র শুধু সতর্কবার্তাকেই থেমে নেই। ইরানের নৌবন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করা হয়েছে এবং দেশটির তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা চলছে। এর মাঝেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে আরেকটি হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক সহায়তা দেবে, তাদের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। প্রথমে কোনো দেশের নাম না বললেও পরে স্পষ্ট হয়ে যায় এই বার্তা মূলত চীন ও রাশিয়ার দিকেই ছুড়ে দেওয়া হয়েছে। চীনও চুপ করে থাকেনি। তারা বলেছে, তাদের সামরিক রপ্তানি সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনেই হয়। আর যুক্তরাষ্ট্র যদি এই বিষয়টিকে অজুহাত বানিয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, তাহলে তার জবাবও সমানভাবে দেয়া হবে। এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে একটি জটিল মোড়ে। একদিকে ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা, অন্যদিকে সেই ইস্যুকে ঘিরে অর্থনৈতিক ও কূটনৈতিক সংঘাত। এই দ্বন্দ্ব কি শুধু নিষেধাজ্ঞা আর পাল্টা হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি রূপ নেবে এক বৃহত্তর বাণিজ্য যুদ্ধে?